Smoking and drinking is injurious to health. ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। শুরু হচ্ছে স্টোরিজ বাই দ্য ওপেন স্টেজ, যেখানে গল্প পায় এক অন্য মাত্রা। আজকে আমাদের নিবেদন পিউ ভট্টাচার্য মুখার্জির লেখা নিশিরাত বাঁকা চাঁদ। লেখিকা পিউ ভট্টাচার্য মুখার্জির জন্ম আর বেড়ে ওঠা হাওড়ার শালকিয়াতে। গ্র্যাজুয়েশন অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে সম্পূর্ণ করেন। তারপর দিক বদল করে স্নাতকোত্তর স্তরে শুরু হয় এমসিএর পড়াশোনা। তারপর তা সাফল্যের সঙ্গে শেষ করে চাকরি জীবনে প্রবেশ। বেশ কয়েক বছর চাকরির পর সেসব ছেড়ে ছুড়ে দিয়ে লেখিকা এখন একজন পেশাদার গল্প, উপন্যাস, স্ক্রিন প্লে রাইটার। শখের মধ্যে প্রধান হলো হিমালয়ের বিভিন্ন নাম না জানা জায়গা এক্সপ্লোর করে বেড়ানো, গান শোনা আর বিভিন্ন সিনেমা সিরিজ দেখে তা বিশ্লেষণ করা। নেশার মধ্যে হলো বই পড়া। ছোট থেকে দীর্ঘদিন ধরে বই পড়ার নেশায় বুঁদ হয়ে থাকতে থাকতে বছর চারেক আগে তিনি নিজেও কলম ধরেছেন। তার লেখা গল্প উপন্যাসের মধ্যে ডার্ক সার্কেল, কর্কট রেখা ইত্যাদি বইগুলি পাঠক মহলে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। আজ ওনার লেখা এই গল্পটি শারদপাতা 1430 পত্রিকা থেকে নেওয়া হয়েছে। সন্ধে তখন খুব বেশি নয়, মাত্র 6:18। হন্তদন্ত হয়ে হেঁটে এসেই বেশ অবাক হয়ে গেল ইপ্সিতা। ফেরিঘাট বন্ধ। এ আবার কি, এত তাড়াতাড়ি সব বন্ধ কেন? এমন তো হবার কথা নয়। প্রতিদিন 7:30 কিংবা 7:50 লঞ্চটা ধরে ও বাড়ি ফেরার জন্য এই ফেরিঘাট থেকেই। বরং আজই একটু তাড়াতাড়ি কাজ মিটে যাওয়ায় বেশ খুশি হয়েছিল। কিন্তু এখন লঞ্চ ঘাটে এসে দেখছে সব বন্ধ, খাঁ করছে খালি। টিকিট কাউন্টারের ভিতরে সিটে, টিকিট কাউন্টারের বাইরের লাইনের জায়গায়, জেটিতে কোনো জায়গায় কোনো লোক নেই, এমনকি কোনো লঞ্চও নেই। প্রথমে অবাক হয়েই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কি করা উচিত বুঝে উঠতে পারছিল না। ফিরবে কিভাবে? এখান থেকে বেরিয়ে বাস রাস্তায় যেতে গেলেও তো অনেকটা হাঁটতে হবে। আবার খানিকটা বিরক্ত হয়ে গেল। ধুর বাবা, বেশ জোরেই বলে ফেললো এবার। তারপর পকেট থেকে মোবাইলটা বার করতে করতে পিছন ফিরল। রনিকে ফোন করবে, একটা বাইকটা নিয়ে আসতে বলবে। কারণ যে অটোটা করেও লঞ্চ ঘাটে এসেছিল সেই অটোটা এতক্ষণে নির্ঘাত চলে গেছে। কিন্তু এ কি, আজ কার মুখ দেখে উঠেছিল? রনিকে ফোনে পাচ্ছে না। বারবার চেষ্টা করছে কিন্তু কিছুতেই ফোন লাগছে না। এবার প্রায় গর্জে উঠল ইপ্সিতা একা একা। পুরো ব্যাপারটা ভীষণ বিরক্ত লাগছে ওর। রনির ফোনটা কেটে মাকে ফোনে ডায়েল করতে করতে ভ্রু কুচকে দাঁত মুখ খিচিয়ে এবার হনহন করে হেঁটে বেরিয়ে এলো লঞ্চ ঘাট থেকে। অন্য কোনোভাবে বাড়ি ফেরার ব্যবস্থা দেখতে হবে। মায়ের সাথে আজ কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল, সেইটা যে আজ ভেস্তে গেল সেটাই বলবে মাকে। কিন্তু কি আশ্চর্য, আজ হলোটা কি রে বাবা? মায়ের ফোনটাও যে কানেক্ট হচ্ছে না। না, এবার আর পারা যাচ্ছে না। রাগে ওর মনে হতে শুরু করলো যে ফোনটাই ভেঙে ফেলবে ছুঁড়ে। এদিকে হাঁটতে হাঁটতে লঞ্চ ঘাট থেকে বড় রাস্তায় বেরিয়ে এসেছে ইপ্সিতা। আর এসেই খানিক চমকে গিয়ে একদম তাজ্জব বনে গেছে। এ কি দেখছে ও সামনে? মাত্র 10-12 মিনিট আগে এই রাস্তাটা দিয়েই ও অটো করে লঞ্চ ঘাটের দিকে গেছে। তখন কলকাতা শহরের এই ব্যস্ত রাস্তায় সন্ধে 6টার অফিস টাইমের দ্রুততা। লোক লস্কর, দোকানপাট, বাস, ট্যাক্সি, আলো, হইহট্টগোল মিলিয়ে প্রতিদিনের চেনা কলকাতা। অথচ তার মাত্র 10 মিনিট পরেই এখন এই রাস্তাটা এইরকম কেন? একেবারে জনমানব শূন্য, ঘুটঘুটে অন্ধকার, ধুধু প্রান্তর, খাঁ করছে। স্বভাবতই এইবার ভীষণ ভয় পেয়ে গেল মেয়েটা। মাথা কাজ করছিল না ওর। কোথায় যাবে, কি করবে কিচ্ছু বুঝতে না পেরে রাস্তার ধারে একটা দোকানের সামনের পেতে রাখা বেঞ্চিতে গিয়ে কোনো রকমে বসল ইপ্সিতা। হাত পা ঠক করে কাঁপছে ওর। একবার ভাবছে ওর বোধহয় মতিভ্রম হয়েছে। এইসব আদৌ কিছু হয়নি, কিছুই ঘটেনি, সবই ও হ্যালুসিনেট করছে। চোখ কচলে সামনেটা ভালো করে তাই একবার দেখে নিল। কিন্তু না, কোনো হ্যালুসিনেশন নয়,
একদম ঠিক দেখছেও। শহরের বিখ্যাত বড় রাস্তাটায় সন্ধ্যে 6:30টার সময় পুরো যেন শ্মশানের নিস্তব্ধতা। দেখে যেন মনে হচ্ছে এখন রাত 3টে কি 3:30 বাজে। আর বেশি কিছু ভাবতে পারল না ইপসিতা। হঠাৎ দমকা একটা কান্না বেরিয়ে এলো। দুহাত দিয়ে নিজের মুখটা ঢেকে বেশ জোরে জোরে কাঁদতে শুরু করেছে। ঠিক এমন সময় কিরে, কাঁদছিস কেন? আচমকা কাঁধে একটা টোকা, আর সঙ্গে এই প্রশ্ন। ভয় প্রায় লাফিয়ে উঠল ইপসিতা। ছিটকে দূরে সরে গিয়ে বলে উঠল, কে? কে মানে? চিনতে পারছিস না? আরে পাগল নাকি? আমি তো দিয়া। ও তুই? একটু যেন ধাতস্থ হলো ইপসিতা। দিয়া এসেছে, যা ভালোই হয়েছে। আর একা একা ভয় পেতে হবে না ওকে। দিয়া ইপসিতার সাথেই চাকরি করে। সল্টলেকের আইটি পাড়ার যে বিখ্যাত মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ইপসিতা সফটওয়্যার অ্যানালিস্ট পদে কর্মরতা। সেইখানেই ওর সাথে একই টিমে কাজ করে দিয়া, বিদীপ্তা, সোমক, পুষ্পল আর রনি। রনি এর মধ্যে অবশ্য ইপসিতার বয়ফ্রেন্ড, আর বাকি সবাই খুব ভালো বন্ধু। প্রতিদিন ওরা সবাই মিলে একসাথে অফিস থেকে বেরিয়ে একটা জায়গা পর্যন্ত একসাথেই আসে। তারপর বিদীপ্তা, সোমক আর দিয়া ট্রেন ধরে বাড়ি ফেরার জন্য। পুষ্পলের বাড়ি অবশ্য ওখান থেকে কাছেই, তাই হাঁটা পথ ধরে। আর ইপসিতা আর রনি তারপর একসাথে বেশ কিছুক্ষণ ঘুরে বেরিয়ে তারপর রনি অটো ধরে ওর বাড়ি ফেরার, আর ইপসিতা অটো ধরে লঞ্চঘাট আসার, বাড়ি ফিরবে বলে। এছাড়া কখনো কখনো রনি বাইক নিয়েও যায় অফিসে। সেই দিন ওরা দুজন বাইক করেই ফেরে লঞ্চঘাট অবধি। তারপর ইপসিতাকে ছেড়ে দিয়ে রনি আবার বাড়ি ফিরে যায়। আজও একটু আগে ইপসিতা তাই ভাবছিল যে রনিকে বাড়ি থেকে ওর বাইকটা নিয়ে আসতে বলবে, ওকে বাড়িতে ছেড়ে দিয়ে আসার জন্য। কিন্তু কপাল খারাপ, ফোনেই পেল না রনিকে। কিরে, কি ভাবছিস? দিয়ার হঠাৎ ডাকে চমকে উঠল ইপসিতা। ওকে দেখেই প্রথম ভয় পেয়ে গিয়েছিল ঠিকই, তারপরে এখন নানা রকম 7-5 ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। এখন ওর ডাকে সম্বিত ফিরে পেল, আর পেতেই খেয়াল পড়ল যে দিয়া এইখানে এখন এলো কিভাবে। ওর তো অনেক আগেই ট্রেন ধরে চলে যাবার কথা। একটু ধাতস্থ হয়ে এটা জিজ্ঞাসা করলো ইপসিতা দিয়াকে, তুই এখন এখানে? বাড়ি যাসনি? বাড়ি? বাড়ি যাব কি করে? মানে ট্রেনে করে? ট্রেনে করে আজ আর যাব কি করে? তাও অবশ্য ঠিক, আমিও লঞ্চ পেলাম না, সব বন্ধ। কি হয়েছে বলতো আজ? এই তো সব ঠিকঠাক ছিল, এখন আর নেই কিছু ঠিকঠাক। এই শেষ কথাটা বেশ দীর্ঘশ্বাসের সাথে বলল দিয়া, আর বলেই চুপ করে গেল। ইপসিতা দেখল কথা বলার সাথে সাথেই মাথা নিচু করে সামনের দিকে হাঁটতে শুরু করেছে দিয়া। কিরে, কোথায় যাচ্ছিস? এই দিয়া, কোথায় যাচ্ছিস? গাড়ি টাড়ি তো কিছুই নেই আশেপাশে। দাঁড়া রে, আমিও যাব। এবারেও কোনো সাড়া নেই। এইবার বেশ জোরেই হেঁকে বলেছিল কথাটা, শুনতে তো পাবার কথা। বেশ অবাকই হয়ে গেল ইপসিতা, কি হলো কি মেয়েটার। দৌড়ে গিয়ে তাই এবার ইপসিতা দিয়ার কাঁধে বেশ জোরে একটা হাত রাখল, আর দিয়াও সঙ্গে সঙ্গে ওর মুখটা ঘুরিয়ে দেখল ওর দিকে। আর এক নিমেষে ভয় ইপসিতার শরীরের সব রক্ত জল হয়ে গেল। দিয়া ফিরে তাকিয়েছে ইপসিতার দিকে, আর এক ঝটকায় দিয়ার কাঁধ থেকে হাতটা সরিয়ে নিয়ে প্রায় 5 হাত পিছিয়ে এসেছে ও। ভয়ে হৃৎপিণ্ডটা মনে হচ্ছে মুখ দিয়ে বুঝি বেরিয়ে আসবে এক্ষুনি ওর। এ কি দেখছে ও? এ কি করে সম্ভব? অন্ধকারে ইপসিতা স্পষ্ট দেখতে পাচ্ছে যে দিয়ার মুখের ডান দিকটা পুরো যেন থেঁতলে গেছে। চোখের কোটরে ডান দিকের চোখটা নেই। হাড় মাংস বেরিয়ে এসে ডান দিকের মুখের ভেতরের দাঁতগুলোও বাইরে থেকে দেখা যাচ্ছে। খাবলে বেরিয়ে আসা রক্তাক্ত মুখটা সামান্য বেঁকিয়ে ইপসিতার দিকে তাকিয়ে হাসছে দিয়া। এদিকে কথা বন্ধ হয়ে এসেছে ইপসিতার। ও বলতে চাইল, এ কি অবস্থা তোর? কিন্তু পারল না, আওয়াজই বেরোলো না ওর। তার জায়গায় কথা বলল দিয়া নিজেই, অদ্ভুত খ্যানখ্যানে আওয়াজে। এত অবাক হচ্ছিস যে? বুঝতে পারছিস না কি হয়েছে আমার? সত্যি বুঝতে পারছিস না বুঝি? গলার ওই আওয়াজটা শুনে আবারও আঁতকে উঠল ইপসিতা।
ওর চোখ বিস্ফারিত হয়ে এসেছে। ভয়ে, মারাত্মক ভয় পেয়ে এবার ও দিক বিদিক ভুলে পিছন ফিরে ছুটতে শুরু করলো। কিছুতেই দাঁড়ানো যাবে না, কিছুতেই না। দিয়ার ওই রূপ ও কিছুতেই ভুলতে পারছে না। ওদিকে পায়ের আওয়াজ থেকে মনে হচ্ছে ওর পিছন পিছন ছুটতে শুরু করেছে দিয়াও। হ্যাঁ হ্যাঁ, ওই তো পেছন থেকে সেই খ্যান খ্যানে গলার আওয়াজ ভেসে আসছে। ইপসিতা, ইপসিতা দাঁড়া, কোথায় যাচ্ছিস? কথা আছে তোর সাথে। কিছুতেই দাঁড়াবে না ইপসিতা। পাগল নাকি? দিয়া মোটেই আর স্বাভাবিক নেই। কি হয়েছে ওর? মরে গেছে? ভূত হয়ে গেছে দিয়া? কিন্তু ভূত হয়ে গেলে তো সবাই খুব হিংস্র হয়ে যায় বলেই শুনেছি ইপসিতা। দিয়াকে দেখতে বিভৎস লাগলেও ওর কথাবার্তাগুলো তো তেমন লাগছে না। আর ছুটেই বা যাবে কোথায় ইপসিতা? সব তো বন্ধ, সব তো অন্ধকার। তাহলে কি একবার দাঁড়াবে, নাকি ও যেটা ভাবছে সেটাই ঠিক? আচ্ছা আচ্ছা, দিয়ার এই বিষয়টার সাথে কি এই হঠাৎ সব কিছু বন্ধ হয়ে যাবার কোনো যোগ আছে, নাকি একটু বেশি ভাবছে ইপসিতা? এইসব হাজারো ভাবনার ভিড় হচ্ছিল ইপসিতার মনে। কি করবে? দাঁড়াবে না এইভাবে ছুটতেই থাকবে? ভাবতে ভাবতেই একবার পিছন ফিরে দেখতে গিয়ে হঠাৎ সজোরে একজন মানুষের সঙ্গে ধাক্কা খেল। আর ধাক্কা খেতেই খুব জোরে রাস্তায় ছিটকে পড়ল। আরে আরে, লাগলো নাকি? হাতটা ধর। পুষ্পল। রাস্তায় বসে বসেই ইপসিতা দেখল পিছন দিক থেকে পুষ্পল এসে হাতটা বাড়িয়েছে ওর দিকে হাসি মুখে। এখন পুষ্পল এলো কোথা থেকে? যাই হোক, সেসব ভাববে পরে। এখন ধরে যেন প্রাণ এলো ইপসিতার। উফ, তুই বাঁচালি। কথাটা বলে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে পুষ্পলের হাতটা ধরে উঠে দাঁড়াতেই আবার পরিত্রাহী একটা চিৎকার করে উঠল ইপসিতা। ও দেখছে ওর সামনে এখন দাঁড়িয়ে আছে পুষ্পল, তার পিছনে রক্তমাখা দিয়া। আর তার সামনে পুষ্পল দাঁড়িয়ে আসলে হাওয়ায় ভাসছে। ওর কোমর থেকে শরীরের নিচের পুরো অংশটা নেই। ইপসিতার মনে হচ্ছিল এবার বোধহয় আতঙ্কেও জ্ঞান হারাবে। সম্পূর্ণ শরীরটা শিথিল হয়ে আসতে লাগলো ওর। তারই মধ্যে কোনো ক্রমে সামনে ঘুরে হাঁটা শুরু করলো। ওর কাঁধের ব্যাগটা কোথায় কখন পড়ে গেছে ও খেয়াল করেনি। ওর হাতের মোবাইলটা কখন হাত থেকে কোথায় পড়ে গেছে ও জানে না। পুরো শরীরটা এবার টলতে শুরু করেছে ইপসিতার। চোখ ঝাপসা হয়ে আসছে, কিন্তু হাঁটা থামায়নি। স্পষ্ট বুঝতে পারছে যে দিয়া আর পুষ্পল দুজনেই ওর পিছন পিছন আসছে। ইপসিতা নিজেও এবার অল্প অল্প খোঁড়াচ্ছে। এতক্ষণ ধরে এত ছুটে তখন অত জোরে পড়ে গিয়ে সব মিলিয়ে ওর পায়ে আর কোমরে বেশ জোরে লেগেছে। ঝাপসা চোখে কোনো ক্রমে হাঁটতে হাঁটতে এবারও একটা ফাঁকা মাঠের মতো জায়গায় এলো। আর আসতেই শুনতে পেল ডাকটা। ইপসু। রনি। এই নামে ওকে রনি ডাকে। ঘোলা চোখ কচলে সামনের দিকে তাকিয়ে দেখল ইপসিতা যে সত্যি রনি দাঁড়িয়ে আছে। পিছনে তখন পুষ্পল আর দিয়া ছিল কিনাও জানে না। আর এক মুহূর্ত দেরি না করে ইপসিতা দৌড়ে গিয়ে রনিকে জড়িয়ে ধরল। আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো ইপসিতা। চারপাশে তখনও ঘুটঘুটে অন্ধকার। সময় কটা তা বোঝারও উপায় নেই। জায়গাটা কোথায় তাও বোঝা যাচ্ছে না। এমন একটা পরিস্থিতিতে আস্তে আস্তে চোখ খুলল ইপসিতা। জ্ঞান হয়েছে ওর। চোখটা মেলতেই দেখল যে ও শুয়ে আছে রনির কোলে মাথা রেখে, ওই মাঠটাতেই। রনি ওকে দেখে মিটি মিটি হাসছে। বলে উঠল, কি খবর? একটু সম্বিত ফিরতেই তড়াক করে উঠে বসল ইপসিতা। তারপর এক নিঃশ্বাসে বলে গেল, তুমি আজ জানো কি হয়েছে? আমি আজ লঞ্চ ঘাটে গিয়ে দেখি ওখানে কেউ নেই, লঞ্চ নেই, লোকজন নেই, সব খুটখুটে অন্ধকার, খাঁ খাঁ করছে খালি। টিকিট কাউন্টারেও কেউ নেই। তোমাকে ফোনে পাচ্ছি না, আমার মাকে ফোন করছি পাচ্ছি না। তারপর ওখান থেকে বেরিয়ে এসে মোড়ের মাথায় দিয়ার সাথে দেখা। তুমি জানো হঠাৎ দেখি দিয়ার মুখের ডান দিকটা পুরো। তোমার সত্যিই কিছু মনে নেই ইপসু? ইপসিতাকে থামিয়ে দিয়ে প্রশ্নটা করল রনি। ওর চোখে জল। ইপসিতাও কেমন একটু যেন হকচকিয়ে গেল হঠাৎ এই প্রশ্নে। বোকার মতন ফ্যাল ফেলিয়ে তাকিয়ে জিজ্ঞেস করল, কি মনে থাকবে? ওই যে আজ সারাদিন অফিসে আমাদের হুল্লোড়, বসের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আজ তো বসের মেয়ের বিয়ের অ্যানাউন্সমেন্ট ছিল, কিন্তু পার্থর সাথে তো নয়, অন্য একটা ছেলের নাম বললো। তো কি হলো কেসটা? তা ঠিক জানি না, কিন্তু তারপর কি হলো তোমার মনে নেই? তা
তারপর তো আমরা যে যার ডেস্কে চলে গেলাম, কাজ করলাম। আজ তারপর তো তাড়াতাড়ি ছুটিও হয়ে গেল। হ্যাঁ, তারপর কি তারপর করছো বলো তো? তারপর আবার কি? অফিস থেকে নেমে গেটে এলাম, ওয়েবেলের মোড়ে সুমক সিগারেট বার করতে গেল, আর এক ঝটকায় সবটা মনে পড়ে গেল ইপসিতার, আর সঙ্গে সঙ্গে জলের মতো পরিষ্কার হয়ে গেল সবটা। আর হতেই রনির গালে, মুখে, বুকে, হাতে হাতড়ে দেখতে লাগলো। দেখলো বাঁ হাতটা রনির কনুয়ের পর থেকে আর নেই। নিজের সারা শরীরে দুহাত দিয়ে থাবড়া মেরে মেরে দেখতে লাগলো ইপসিতা। দেখলো পেটের উপরের দিকটা থেকে নিচের ডান পাঁজরের ভিতরে বড় একটা গর্ত। বুকের ভিতরে হাত ঢুকে যাচ্ছে। হাত বের করে আনলো, হাউমাউ করে জোরে কেঁদে উঠল শিশুদের মতো, জাপটে ধরল রনিকে, না বলে গগন বিদারী এক আর্তনাদ করে উঠল শেষে। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই জিজ্ঞেস করল রনি। উত্তরে ইপসিতা কিছু না বলে চোয়াল শক্ত করে শুধু ভেবে যাচ্ছিল মুহূর্তটা। ওয়েবেলের মোড়ে এসে সোমক ওর প্যাকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে ওটা থেকে সিগারেট বের করতে যাচ্ছে একটা। বাকিরা সবাই সিগন্যাল পেয়ে রাস্তা পার হচ্ছে, ফাঁকা রাস্তা, এমনিতে কোনো গাড়ি নেই। সবাই তাই খুব হই হুল্লোড় করছে। ইয়ার্কি করছে যে বসের মেয়ের প্রতি সোমকের একটা সফট কর্নার ছিল, কিন্তু ফসকে গেল। সোমক আবার বলছে যে পাগল নাকি, লোকটা বস হয়ে পুরো রক্তচোষা ড্রাকুলা, আবার শ্বশুর হলে না জানি কি হতো। ঠিক এমন সময় দিয়ার একটা আচমকা জোরে চিৎকার, আর সকলের কিছু বুঝে ওঠার আগেই একটা বাস হঠাৎ ব্রেক ফেল করে ছুটে এসে ওদের ছজনকেই একসাথে রাস্তায়। দিদি, ও দিদি, ঘাট এসে গেছে, এবার নামুন। অটোওয়ালার হঠাৎ হুঙ্কার, আর তাতেই হকচকিয়ে উঠল ইপসিতা। ধাতস্থ হতে বেশ কিছু সেকেন্ড সময় লাগলো। কিছুই বুঝতে পারছিল না প্রথম। তারপর ব্যাপারটা পরিষ্কার হতেই তড়িঘড়ি অটোওয়ালাকে 15 টাকা ভাড়া দিয়ে অটো থেকে নেমেই রাস্তার একটা কোণে এসে দাঁড়ায়। তখন ওর জোরে জোরে শ্বাস পড়ছে ভয়ে। চারপাশটা তাকিয়ে তাকিয়ে দেখল ইপসিতা। লোকলস্কর, শব্দ, আলো, গাড়ি ঘোড়া সব কিছু একদম স্বাভাবিকই আছে। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিল, তাও আবার কিনা অটোয় বসে, কোনো মানে হয়? নিজের ওপর ভীষণ রাগ ধরছিল ওর। এ আবার কি অদ্ভুত রে স্বপ্ন রে বাবা! আত্মারাম একেবারে খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল আর একটু হলেই। উফ, রনিকে ফোন করে আগে বলবে সব কথা, শুনেও দারুণ মজা করবে নির্ঘাত। একটু স্বাভাবিক হতেই তড়িঘড়ি পা চালিয়ে লঞ্চ ঘাটের দিকে এলো ইপসিতা। টিকিট কাউন্টারের তেমন লাইন নেই। বেশ একটু অবাক লাগলো ওর। আজ তো তাড়াতাড়িও এসে গেছে, এই অফিস টাইমেও লাইন নেই কেন? ভাগ্যের ব্যাপার যদিও। ঝটপট একটা টিকিট কেটে নিয়েই জেটির দিকে এগোতে এগোতে রনিকে ফোন করতে লাগলো। কিন্তু কি বিরক্তিকর, রনির ফোনই লাগছে না। কোথায় ফোনটা রেখেছে কে জানে? নিজের মনেই বলল ইপসিতা। তারপর হাতের মুঠোয় ধরা কাউন্টার থেকে দেওয়া খুচরো পয়সাগুলো নিজের জিন্সের পকেটে ঢোকাতে গিয়ে হাত থেকে একটা কয়েন গেল জেটিতে পড়ে। তারপর সেটা কুড়োবে বলেই নিচু হয়। কয়েনটা কুড়িয়ে উঠে দাঁড়াতেই থমকে গেল, আর পরের সেকেন্ডেই ওর শির দ্বারায় বয়ে গেল ভয়ের একটা ঠান্ডা স্রোত। ইপসিতা দেখল হঠাৎ ওর সামনে, পিছনে, জেটিতে বা টিকিট কাউন্টারে কোথাও কেউ নেই। সব খুটখুটে অন্ধকার, আর খা খা করছে খালি। শেষ হলো আজকের গল্প নিশিরাত বাঁকা চাঁদ। কার্যনির্বাহী প্রযোজক পর্ণাশা, গল্প পাঠ সিঞ্জন, গল্পের সূত্রধার বেতার রূপান্তর, নির্দেশনা ও ইপসিতার চরিত্রে আমি বর্ষা, দিয়ার চরিত্রে পর্ণাশা, অটো চালকের ভূমিকায় শুভজিৎ, পুষ্পল এবং সোমকের চরিত্রে তন্ময়, রনির ভূমিকায় দেবপ্রিয়, শব্দগ্রহণ, প্রচ্ছদ পরিকল্পনা ও পরিচালনায় তন্ময়, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত ডার্ক রুম ভিশন প্রোডাকশন। খুব শীঘ্রই আমরা হাজির হব আমাদের পরবর্তী পরিবেশনা নিয়ে। শুনতে থাকুন স্টোরিজ বাই দ্য ওপেন স্টেজ, যেখানে গল্প পায় এক অন্য মাত্রা।